আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ৪৭তম বিসিএস প্রস্তুতি নিয়ে। তো শুরুতেই বলে নেওয়া দরকার আসলে বিসিএস নিয়ে কথা বলার মতো যোগ্যতা আমার আছে কিনা। আ সবাই হয়তো আমাকে জানেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে আমি সুপারিশপ্রাপ্ত এটা। আর এর আগে আমি জাতীয় মানবাধিকার কমিশনের সহকারী পরিচালক হিসেবে ২০২৩ সালের ডিসেম্বরে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আর সেখানে এখন কর্মরত আছি। তো এর বাইরে বিসিএস এর সাথে আমার সম্পর্ক কি আদৌ বিসিএস নিয়ে কথা বলার মতো যোগ্যতা আমার আছে কিনা সে বিষয়টি নিয়ে আগে কথা বলি। আমি যেহেতু ২০১৭-১৮ সেশন আমাদের গ্যাপ ইয়ার দিয়ে যে ১ম বিসিএসটা সেটা ছিল ৪৫তম বিসিএস, এরপর ৪৬তম বিসিএস। মানে এ যাবৎ আমরা ২ টা বিসিএস পেয়েছি আর এই তো আপকামিং ৪৭ বিসিএস দিব। তো ৪৫ ও ৪৬ বিসিএস এ আমি প্রিলি পাস করেছি। ৪৫ বিসিএস রিটেন দেয়া আছে। রিটেনের ফলাফল প্রত্যাশী। ৪৬তম বিসিএস ইনশাআল্লাহ রিটেন দেব। তো এই ২ টা বিসিএস এই আমার কাট মার্কের থেকে মোটামুটি 20 প্লাস মার্কস ছিল। সো আমার এইজন্য মনে হয় যে একটু হলেও আমি যোগ্য আরকি কথা বলার জন্য, যে আমার এক্সপেরিয়েন্স থেকে আপনাদের সাথে ২-১ টা কথা শেয়ার করতে পারি। তো অনেকেই জানতেও চেয়েছেন এই বিসিএস নিয়ে যাতে একটা ভিডিও দেই। প্রথমত চলেন কথা বলি চয়েস লিস্ট নিয়ে। তো ওভারঅল সবকিছু বিবেচনায় একেকজনের একেক রকম আপনার প্রেফারেন্স থাকতেই পারে। সবকিছু বিবেচনা করে যদি চয়েস লিস্টের কথা বলি, যাদের ফরেন ক্যাডার হওয়ার ইচ্ছা আছে বা আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে ভালো লাগে, ফরেন ক্যাডার চয়েস দিতে চান, তারা হচ্ছে অবশ্যই ফরেন ক্যাডারকে ১ নম্বরে দিবেন যদি আপনি ইচ্ছুক হন। আর যদি আপনার ফরেন ক্যাডার পছন্দ না হয়, এখানে একটা কথা বলে রাখি যে ফরেন ক্যাডারে ফার্স্ট চয়েস দিলে, ফরেন ক্যাডার আপনার চয়েস লিস্টে থাকলে নরমালি পুরো ভাইভাটা ইংলিশে হয়। কারণ আপনি আন্তর্জাতিক বিষয় নিয়ে ডিল করবেন ইন ফিউচার। সো আপনার ভাইভাটা নরমালি হচ্ছে পুরোপুরি ইংলিশে হবে। এই জিনিসটা বিবেচনা করে আমরা অনেকে আ ফরেন ক্যাডারকে চয়েস লিস্টে রাখি না। আর রাখলে আপনি শুরুতেই রাখবেন, না রাখলে রাখার দরকার নেই, ব্যাপারটা এরকম। তো এটা নিয়ে আপনি কোয়েশ্চেন এর সম্মুখীন হতে পারেন যে আপনি ফরেন ক্যাডারকে কেন এত নিচে দিয়েছেন। তো যারা ফরেন ক্যাডার চয়েস লিস্টে রাখবেন না তাদের জন্য চয়েস লিস্ট এরকম হবে: ফার্স্ট অ্যাডমিন, সেকেন্ড পুলিশ, থার্ড কাস্টমস, ফোর্থ ট্যাক্স, ফিফথ অডিট। এরপর আপনারা আনসার, রেলওয়ে, সমবায় এভাবে বাকি ক্যাডার গুলো চয়েস দিয়ে শেষে আপনাদের যাদের শিক্ষা ক্যাডার আছে সেই শিক্ষা ক্যাডারটা চয়েস দিতে পারেন। তো এই মোটামুটি চয়েস। এর বাইরে কেউ হচ্ছে শুধু শিক্ষা ক্যাডার, ডাক্তার এই জিনিসগুলো দিয়ে থাকেন। তো আপনার যদি শুধু শিক্ষা ক্যাডারের প্রতি আগ্রহ থাকে তো ওভাবে চয়েস দিতে পারেন। আর ওভারঅল আমি যেটা বললাম অ্যাডমিন, পুলিশ, কাস্টমস, ট্যাক্স, অডিট এভাবেই নরমালি সবাই দিয়ে থাকি আমরা, এটা ফলো করতে পারেন। এরপর আসি যে এখনো আপনি ধরতে গেলে যদি মে বা জুনের ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয়, তারপরেও কিন্তু এখন থেকে চিন্তা করলে ৪ থেকে ৫ মাস সময় আছে। এখন এই সময় কি আপনি শুধু প্রিলিমিনারি পড়বেন? নাকি সাথে রিটেনেরও কিছু এগিয়ে রাখবেন? রিটেন সবসময় তো এরকম সময় পাওয়া যাবে না। ৪৬তম বিসিএস নিয়ে প্রশ্নবিদ্ধ থাকায় পুনরায় রেজাল্ট দিয়ে হয়তো সময় বর্ধিত করে দেওয়া হয়েছে। কিন্তু যথাসময়ে পরীক্ষা হলে তো ৩ মাস সামথিং বা ৪-৫ মাস সময় পাইতেন। তো এই তখন আসলে পুরো লিখিতের সিলেবাসটা কভার করা সম্ভব কিনা, আপনি প্রিলির প্রস্তুতির মধ্যে রিটেনের কোনো পড়া কভার করে রাখতে পারেন কিনা, সেই জিনিসগুলো নিয়ে চলেন কথা বলি। লিখিত দেখেন বেশ কিছু বিষয় আছে যেটা প্রিলি লিখিত আপনি একসাথেই পড়ে রাখতে পারেন। যেমন মেন্টাল এবিলিটি তো প্রিলির প্রিপারেশন নিলে আপনার রিটেনেও ৫০ মার্কের প্রিপারেশন হয়ে গেল। কারণ মেন্টাল এবিলিটি তো রিটেনেও হচ্ছে এমসিকিউই থাকবে। সো মেন্টাল এবিলিটি আপনার হয়ে গেল। ম্যাথটা যদি আপনি প্রিলির পাশাপাশি রিটেন যে যখন যে টপিকটা পড়েন, এটা আমি সব ক্ষেত্রে বলে থাকি, ব্যাংক হোক বিসিএস হোক, আপনি যে টপিকটা পড়বেন প্রিলি রিটেন একসাথে পড়েন, তাইলে হচ্ছে আপনার আহ, ২টা প্রস্তুতি হয়ে গেল একসাথে, আলাদা করে এফোর্ট দিতে হবে না। তো আপনি এই ম্যাথ, তারপর হচ্ছে মেন্টাল এবিলিটি, আরো কিছু বিষয় সায়েন্স, বাংলা, কিছু কিছু টপিক দেখবেন আপনি রিটেনের রিটেনের যদি ২-১ বছরের কোশ্চেন দেখেন তখন দেখবেন যে কিছু কিছু টপিক যেটা আপনি এমসিকিউ আকারে পড়তেছেন সেটা যদি একটু ডিটেইলসে পড়ে রাখেন, যেমন আপনাকে কোশ্চেন রিটেন কোশ্চেন আসছে চর্যাপদ সম্পর্কে সংক্ষেপে লেখা, এখন যখন আপনি চর্যাপদ পড়বেন তখন ওইটা সম্পর্কে যদি ইম্পর্টেন্ট কিছু তথ্য নোট করে রাখেন, পড়ে রাখেন ভালোভাবে, তো সেটা আপনি রিটেনে ইউজ করতে পারেন।
সো এইভাবে বেশ কিছু টপিক, তারপর ভোকাবুলারি পার্টে আপনি যদি স্ট্রং হন তাহলে ভোকাবুলারি কিন্তু রিটেনের জন্য এগিয়ে থাকবেন। সো বাংলা, ইংরেজি, বিজ্ঞান, মেন্টাল এবিলিটি, গণিত। তো এই যে এই জিনিসগুলো আপনি রিটেনের জন্য একটু এগিয়ে রাখতে পারেন। তাহলে আপনার পরবর্তীতে আর প্রেশার ফিল হবে না রিটেনের আগে। এরপর আসি বিষয়ভিত্তিক যে প্রস্তুতিগুলো, বিষয়ভিত্তিক প্রস্তুতিটা কিভাবে নেবেন? যারা নতুন, আপকামিং কোনো পরীক্ষা নেই, শুধুমাত্র ৪৭তম বিসিএস পরীক্ষায় দিবেন, তারা তো পুরোদমে বিষয়ভিত্তিক প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে বিষয় পড়ে ফেলতে পারেন এই সময়ের মধ্যে। পড়া শেষ হয়ে গেলে তখন হচ্ছে আপনি জব সলিউশনটা পড়ে শেষ করে ফেলেন, এরপর মডেল টেস্ট দেন। বা একদম একঘেয়েমি যদি চলে আসে সাবজেক্টিভ পড়তে, সাথে জব সলিউশন পড়তে পারেন, মাঝে মাঝে মডেল টেস্টও দিতে পারেন। মডেল টেস্টটা এই জন্য দেওয়া জরুরি যে মডেল টেস্ট যদি দেন আপনি কিন্তু আপনার উইক পয়েন্ট গুলো বের করতে পারেন। যেমন ধরেন আপনি এই যে গত শুক্রবার একটা মডেল টেস্ট দিছেন সাপোজ, দেওয়ার পর ওখানে দেখতেছেন যে আপনি সবচেয়ে কম মার্ক পেয়েছেন বিজ্ঞানে। বিজ্ঞানে হয়তো 15টাতে আপনি হচ্ছে 4টা রাইট করছেন, 11টা আপনি দাগানোর সাহসই করেন নাই বা ভুল হয়েছে। তো এক্ষেত্রে আপনি যে 11টা আপনি আইডেন্টিফাই করেন যে কোন কোন টপিক থেকে আসছে, ওই টপিকটা আপনি একদমই পারেন কিনা, বা যতটুকু পারেন আরেকবার ওই টপিক গুলো দেখে নেন। তো এই যে আপনি 11টা টপিক বা 11টা কোশ্চেন যে টপিক থেকে আসছে, সেই টপিক গুলো দেখে নিয়ে পরের সপ্তাহে আপনি আবার পরীক্ষা দেন। দেখবেন এই যে টপিক গুলো পড়ে পরীক্ষা দেওয়ার ফলে আপনার যেটা হবে যে ওই আর 11টা ভুল হবে না। তখন দেখা গেল আপনি 5 বা 6টা ভুল করছেন। এই 5 বা 6টা যদি আবার নতুন করে পড়ে নেক্সট উইকে পরীক্ষা দেন, তাইলে কিন্তু আপনার হচ্ছে ভুলের সংখ্যা, ভুলের পরিমাণ কমে আসবে। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট। মডেল টেস্ট দিলে আপনি আপনার উইকনেস গুলো বুঝতে পারবেন। সো ওভাবে আপনি পড়ে আগাইতে পারবেন। সো এটা নতুনদের কথা বলতেছি যারা পুরোপুরি বিসিএস নিয়ে আসেন। এখন এখন অনেকে কোশ্চেন করতে পারেন যে আমাদের তো অনেকের ব্যাংকের সিনিয়র অফিসার পরীক্ষা থাকবে, তারপরে এডির সার্কুলার হলে হয়তো এডির পরীক্ষা হয়ে যাবে। তো তারা কিভাবে আগাবেন? তারা হচ্ছে বিসিএস এ যদি আপনার আগে সাবজেক্টিভ গুলো পড়া থাকে তাহলে শুধু জব সলিউশন পড়তে পারেন। টুকটাক একটা একটা করে সপ্তাহে একটা দুইটা জব সলিউশন ধরেন, এই সপ্তাহে হচ্ছে 10 আর 11তম বিসিএস পড়লেন, পরে 12 13তম, এভাবে আপনি দুইটা করে বা তিনটা করে জব সলিউশন পড়লেন। পাশাপাশি আপনি সপ্তাহে একটা মডেল টেস্ট দিলেন। মডেল টেস্ট দিলে হচ্ছে আপনি মডেল টেস্ট দিয়ে ওইটার ব্যাখ্যা সহ সমাধান দেখলেন, তাইলে এগিয়ে থাকবেন আর কি। আর আরেকটা জিনিস কিন্তু আছে, দেখেন এখানে কিন্তু ম্যাক্সিমাম সাবজেক্টই কমন, যেমন বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ। তো এই যে এই জিনিসগুলো, কমন সাবজেক্ট গুলো আপনারা বেশি ফোকাস করবেন যারা ব্যাংকের পরীক্ষা থাক আর যেখানেই থাক। সেই এই কমন টপিক গুলো কিন্তু থাকবে, বাংলা, ইংরেজি, গণিত, জিকে, আইসিটি। তো এই জিনিসগুলো ভালোভাবে পড়ে, আর বেস্ট হয় আপনি এখন দুইটাই বিসিএস, ব্যাংক, দুইটা পড়তে থাকেন। কিন্তু যখন আপনার তারিখ দিবে পরীক্ষার, যে ধরেন সামনের মাসে আপনার ব্যাংকের অমুক ব্যাংকের কম্বাইন্ড ব্যাংকের সিনিয়র অফিসার বা অফিসার জেনারেল যে কোনো একটা পরীক্ষা আছে, 1 মাস সময় আছে, পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, তখন আপনি ফুলি ওই পরীক্ষাটাকে ফোকাস করেন, তখন আর বিসিএস পড়া দরকার নেই। তো যখন পরীক্ষার ডেট দেয় নাই, সামনে হতে পারে ভেবে আপনি বিসিএস পুরোপুরি বাদ দিয়ে দিলেন, যে বিসিএস এর কিছুই দেখেন না। আপনি ভাবতেছেন সামনে তো ব্যাংকের পরীক্ষা হতে পারে, তাহলে ব্যাংকের পড়াটা পড়ি। তো পড়তে পড়তে দেখতেছেন যখন আহ বিসিএস এর পড়া আর একদমই পারতেছেন না। সো একটু ব্যালেন্স রেখে পড়ার চেষ্টা করেন। এ ছিল বিষয়ভিত্তিক প্রস্তুতি। কোন সাবজেক্টের জন্য কোন বই পড়বেন এটা নিয়ে হয়তো আরেকদিন কথা বলবো। এখন হচ্ছে যার আপনার কাছে যে কোনো এক সেট বই থাকলে আপনি সেটা থেকে হচ্ছে আহ, পড়ে রাখতে পারেন। এরপর হচ্ছে জব সলিউশনের কথা বললামই। জব সলিউশন অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি আগে নাও পড়ে থাকেন, পরীক্ষার 1 মাস আগে অন্তত প্রতিদিন আমার মনে হয় জব সলিউশন পড়া উচিত। একটা দুইটা যে যতটুকু পারেন, ধরেন 10 থেকে 46 বিসিএস অ্যাটলিস্ট এইটা। আর পাশাপাশি পিএসসি এর অন্যান্য পরীক্ষা, ইভেন প্রাইমারি পরীক্ষার প্রশ্ন দেখে রাখা উচিত। জব সলিউশন যত পড়বেন আমার মনে হয় তত আপনার মার্ক বাড়বে, তত ভুলের পরিমাণ কমে আসবে। জব সলিউশন পড়ার কোনো বিকল্প নেই। মডেল টেস্টের কথা বলছি একটু আগে, যে আপনি যদি রেগুলার মডেল টেস্ট দেন, দিয়ে ওই যে আপনার দুর্বলতা আছে এমন টপিক গুলো আইডেন্টিফাই করেন, তো আপনি সেগুলো পড়ে পড়ে পরীক্ষা দিলে দেখবেন যে আপনার ভুলের পরিমাণ কমে আসবে। আর একবার যদি সাবজেক্ট পড়ে ফেলেন, তখন আবার মানে বারবার তো একদম পুরো সবকিছু রিভিশন দেওয়ার দরকার নেই। রিভিশন দেবেন ওইটাই যেটাতে আপনি ভুল করতেছেন, যেটা আপনি দাগানোর সাহস পাচ্ছেন না যে টপিকটা, ওই টপিক গুলো মডেল টেস্ট দেওয়ার এটাই রিজন, যে আপনার উইক পয়েন্টস কোনগুলো
সেগুলো আপনি আইডেন্টিফাই করেন, করে সেগুলো আরেকবার রিভিশন দিয়ে তারপর আবার পরের সপ্তাহে মডেল টেস্ট দেন। তো এইভাবে মডেল টেস্ট দিলে আপনার আত্মবিশ্বাস গ্রো করবে। আর রেগুলার তো পড়াশোনায় থাকতেই হবে। ৫-৬ ঘন্টা যে যতটুকু পারেন আপনার রেগুলার পড়তে হবে। আর নিজেকে সব নেগেটিভ চিন্তা থেকে দূরে রাখতে হবে। নেগেটিভ চিন্তা এমন যে নতুন আমরা যখন পড়াশোনা শুরু করি তখন ভাবি যে বিসিএস দিব, ১০টা সাবজেক্টের ১০টা বই পড়লেই তো এনাফ না। আ অনেক অনেকগুলো করে বই পড়তে, একটা সাবজেক্টেরই দেখা যায় কয়েকটা করে বই পড়তে হবে। তাইলে আমি আসলে শেষ করব কিভাবে? এটা নিয়ে অনেকে নেগেটিভ চিন্তা করেন। তারপর আরেকটা ইস্যু আছে যে মনে থাকে না। আমি পড়তেছি, এদিক থেকে পড়তেছি, মাঝখানে গিয়ে দেখতেছি আগেরগুলো সব ভুলে গেছি। সো এই জিনিসটা এটা সবার ক্ষেত্রেই মোটামুটি একই ইস্যু। তো বারবার পড়তে হয় আমাদের, বারবার পড়ে মনে রাখতে হয়। আর জব সলিউশনটা বেশি পড়লে আপনার এই কনফিডেন্সটা বুস্ট হয়। মডেল টেস্ট দিয়ে যখন আপনি আপনার ইমপ্রুভমেন্টটা বুঝতে পারেন যে ধরেন ১ম যখন মডেল টেস্ট দিবেন তখন হয়তো অনেক কম মার্ক পাইলেন। পরের সপ্তাহে দেখলেন আরেকটু বেশি হবে। যখন মার্ক একটু করে বাড়বে তখন আপনার মনে হবে না যে আমি যে পড়তেছি এটা কাজে দিচ্ছে। আমি শুরুতে যখন মডেল টেস্ট দেই তখন কাট মার্ক থাকতো ১০০ সামথিং, আমি ৯০ পাই। মানে ৯০ দিয়ে আমার শুরু হয়। তো তারপর আমি আস্তে গ্রো করতে দেখা যাচ্ছে যে আমার কাটমার্ক থেকে সবসময় হচ্ছে আমার mark বেশি থাকে, ইভেন 20-30 প্লাসও থাকে। সো এই জিনিসটা রেগুলার আপনি যদি মডেল টেস্ট দেন, জব সলিউশন পড়েন আর সাবজেক্টিভ আপনার যে দুর্বল জায়গাগুলো সেগুলোই ফোকাস করেন বা আস্তে সব রিভিশন দেন, তাইলে আ আপনি ভালো করবেন আশা করি।